সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। মৃত্যু বেড়ে 31। টিএসসিতে ট্রাকে ট্রাকে আসছে ত্রাণ। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট। কোনো দলের ওপর ক্ষোভ নেই বললেন আমির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন নয়, মত আইন উপদেষ্টার। সুপরিকল্পিতভাবে লুট করেছে সালাম গ্রুপ, সম্পদ না কেনার আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বললেন দেশের স্বার্থে কাজে লাগানো হবে টাকা। হিমালয়ের দেশে ইতিহাস গড়ল বাংলাদেশ। নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাফে চ্যাম্পিয়ন লাল সবুজ। সর্বোচ্চ গোলদাতা মিরাজুল। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। লক্ষ্মীপুরের কোথাও কমলেও অনেক জায়গায় আবার বেড়েছে পানি। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো আতাউর কাউসারের কাছে। আছি লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায়। এখানেও অন্যান্য জায়গার মতন প্রচুর পানি উঠেছে, আশপাশের ঘরবাড়ি ডুবে গিয়েছে এবং মাছের ঘের থেকে মাছ পালিয়েছে। গরু ছাগলের খামারেও পানি উঠে গিয়েছে, সেখান থেকে গরু ছাগলগুলোকে শুকনা জায়গায় নিরাপদে সরিয়ে নিয়েছেন তাদের মালিকরা। কিন্তু হাঁস মুরগির যে খামারগুলো রয়েছে, সে বিশেষ করে মুরগির খামারের প্রচুর মুরগি মারা পড়েছে। প্রচুর মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তারা ত্রাণ পাচ্ছেন না। কেউ কেউ বলছেন যে একাধিক ব্যক্তি ত্রাণ পাচ্ছেন, আবার কেউ বলছেন যে তারা গত 15 দিনে একবারের জন্য ত্রাণ পাননি। তারা অনুরোধ করেছেন যেন প্রত্যেকটি বাড়ি ধরে ধরে, ঘর ধরে ধরে প্রত্যেকটি মানুষকে ত্রাণের আওতায় আনা হয়। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এরা কাঠ একটা ছায়, কাঠের তো না থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কালিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না মিলে গেছে। হাত বাড়ি বেঁচছেন আমরা দুই ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে, তারা ভাগ করে নিচে আঙ্গরে দেয় না। একটি নির্দিষ্ট দূরত্বের পরে খুব বেশি সংখ্যক ত্রাণ নিয়ে কিন্তু দূরবর্তী জায়গাতেও যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে নৌকাই একমাত্র বাহন, কিন্তু সে নৌকার অপ্রতুলতার কারণে মানুষজন আসলে ঠিকমতো ত্রাণ পৌঁছাতেও পারছেন না এবং তাতে দুর্গত মানুষরা ত্রাণও পাচ্ছেন না। একই সাথে যারা নানানভাবে দুর্গত অবস্থায় আটকা পড়ে আছেন বন্যার্ত এলাকায়, অনেকে অসুস্থ আছেন কিন্তু উদ্ধার কাজ চালানোর মতন সুযোগও নেই। আশপাশের যে খালগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিরই মুখ বন্ধ এবং বলছেন যে বিগত সময়গুলোতে অনেক প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস জায়গা দখল করে খালের উপরে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় সেই কারণে এই খাল দিয়ে পানি আর নেমে যেতে পারছে না। এ ব্যাপারেও তারা সরকারের কাছে নজরদারির দাবি করেছেন। বিত্তবানদের প্রতি সরকারি বেসরকারি যে সকল সংস্থা রয়েছে সকলের কাছেই উদাত্ত আহ্বান তারা জানিয়েছেন আন্তরিকভাবে, যেন প্রত্যেকটি ঘর বাড়িতে চিহ্নিত করে করে সেখানেই ত্রাণ পৌঁছানো হয়। রাস্তার পাশে অনেক মানুষকে একসাথে ত্রাণ না দিয়ে ঘরে ঘরে গিয়ে যদি ত্রাণটি পৌঁছানো হয়, সেক্ষেত্রে সকলেই ত্রাণ পাবেন, বেঁচে থাকতে পারবেন সকলে মিলে, এমনটি বক্তব্য তাদের। আতাউর কাউসার, সময় সংবাদ। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। এখনও পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, মাঠের ফসল। কোথাও কোথাও পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। আতিয়ার সজলের রিপোর্ট। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কারণ আগে জেলা সদরের সাথে উপজেলাগুলোর সাথে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, সমস্ত আঞ্চলিক সড়কগুলো ছিল কোমর পানি অথবা মাথা পানির উপরে পানি। সেখানে পানি কমে গিয়ে সকল উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ সম্ভব হচ্ছে। তবে সবগুলো উপজেলার প্রায় সবগুলো বাড়িতেই এখনও পানি রয়েছে। অনেক আঞ্চলিক সড়ক বা পাড়া মহল্লার সড়কগুলোতে এখনও পানি উঠে রয়েছে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক নয়। বিদ্যুৎ ব্যবস্থাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মোবাইল নেটওয়ার্কের বেশিরভাগ জায়গায় এখনও পাচ্ছেন না ভুক্তভোগীরা। অন্যদিকে যেসব অঞ্চলে পানি কিছু কমতে শুরু করেছে, সেখানে বন্যার পানি টানার সাথে সাথে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরে থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে, হাঁস মরক, মানুষ কোন রকমে না খাই বাঁচি রয়েছি। রানমু খামু দে পিনমু দে কিছুই নেই, সবগুলা নিয়ে গেছে। আস্তে আস্তে সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে।
সদরের দু একটা ইউনিয়নে কিছু কিছু জলাবদ্ধতা আছে, বাট ম্যাক্সিমামে নেমে গেছে। অন্যদিকে ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা এলেও পুরোপুরিভাবে তা শৃঙ্খলিত না হওয়ার কারণেই কেউ কেউ ত্রাণ একবার পাচ্ছে বা একাধিকবার পাচ্ছে, আবার অনেকে মোটেও পাচ্ছেন না। আর পানি টানার সাথে সাথেই দেখা দিয়েছে চর্মজনিত রোগ এবং পানিবাহিত রোগ। এই সমস্যার সমাধানে এখন বেশি করে দরকার ওষুধপত্র এবং ডাক্তার নার্সদের মতো মেডিকেল টিম। তবে বন্যা দুর্গতদের স্বস্তি দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই উপহার সামগ্রী যথাযথ চেষ্টা করছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে পানি কিছুটা কমলেও এখনও কমপক্ষে 5 লাখ লোক জেলার পানিবন্ধ অবস্থা রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 58 লাখ মানুষ। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নিখোঁজ লোকের সংখ্যা 2 জন এবং 2 জনই মৌলভীবাজারের। ফারাক্কার ওপাশে পানির লেভেল অপরিবর্তিত রয়েছে এবং আমাদের পাশে যেটা পাংখা পয়েন্ট, সেখানেও কিন্তু পানির লেভেল অপরিবর্তিত রয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল সে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস এ পর্যন্ত আমরা পাইনি। তার মানে হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে বন্যা আক্রান্ত জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ট্রাকে ট্রাকে আসে শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি। কেউ কেউ আবার দেন নগদ অর্থ সহায়তাও, পরে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় দুর্গত এলাকায়। এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে বন্যার্তদের জন্য আসা ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকেই টিএসসিতে আসতে শুরু করে গুড়, মুড়ি, চিনি, শিশু খাদ্য সহ বিভিন্ন খাদ্যপণ্য। জমা পড়ছে ফিটকিরি, ন্যাপকিন সহ প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ডাকসু ও খেলার মাঠে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিয়েও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। আমি আব্বুকে বলেছি যে আব্বু আমার ব্যাংকও না, ভাতে আমার ভাইয়ারও কাপড় চোপড় না এবং আমারও কাপড় না। প্রয়োজন হলে আমরা সবসময় আপনাদের সাথে আছি, বিশেষ করে ছাত্রদের সাথে সবসময় আছি। এই যে একতা, এইটাই আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনবে। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসছে ত্রাণ। স্কুল কলেজের শিক্ষার্থীরাও কেউ দিচ্ছে জমানো টাকা, কেউ বা আবার ঔষধ। বন্য আসা মানুষরা অনেক কষ্ট করতেছে, ওদের পাশে আমরা দাঁড়াইছি, এটা আমাদের ভালো লাগতেছে। এখন আমরা ওদের পাশে না দাঁড়ালে কি হবে, আমরাও তো এই দেশের নাগরিক। শিক্ষার্থীদের পক্ষ থেকে পোশাকের পরিবর্তে খাবার পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। কাপড় আর আমরা চাচ্ছি না, বাট অনেকেই হচ্ছে এখনো কাপড় নিয়ে আসতেছে। কাপড় আর আমাদের লাগবে না, আমরা হচ্ছে কি এখন ভারী খাবার হাত দিচ্ছি, আমাদের ভারী খাবারটাই প্রয়োজন। তাদেরকে যেইভাবে বাসা বাড়ি রিফর্ম করা যায়, পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সেইভাবে সেই দিকে আমরা মনোযোগ দেব। ত্রাণ সংগ্রহের পর সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছায় একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটি গ্রুপের এই উদ্যোগের মাধ্যমে প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে। শিল্প প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতিমধ্যে কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং মিরসরাই সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় শুকনো খাদ্য ও পানি বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সিটি গ্রুপের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, যা বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকাশ করা হয়েছে নতুন গেজেট। দলটির নিযুক্ত আইনজীবী শিশির মনির জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন দল হিসেবে জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামবেন তারা। 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপান জামায়াত শিবিরের ওপর।
5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের। নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। দলটিও আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বুধবার জামায়াত ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, দল এবং সংগঠনটির বিরুদ্ধে সন্ত্রাস সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। সরকার বিশ্বাস করে জামায়াত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বাধীনতার পর নানা সময়ে 4 বার নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীকে। রাজনৈতিক নানা প্রেক্ষাপটে প্রতিবারই প্রত্যাহার হয়েছে। দলটির আইনজীবী বলছেন, জামায়াতের উপর যত জুলুম হয়েছে ততই শক্তিশালী হয়েছে দল। জুলুম করাটা উচিত নয়। যাকেই জুলুম করবেন তার প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না। যিনি জুলুমের শিকার হন, মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয়। আমার বিবেচনায় জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের প্রতি যেহেতু মজলুম, তাদের প্রতি অনেকাংশেই সিম্পেথি বৃদ্ধি পেয়েছে। এদিকে জামায়াতের নিবন্ধন বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আগামী সপ্তাহেই রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। সকল রিপোর্ট পর্যালোচনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন নির্মমভাবে দমন এবং ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিতেই আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেছেন, বর্তমান সরকার এমন সিদ্ধান্তের অংশ হতে পারে না। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ইস্যু পরিবর্তন করে ছাত্র আন্দোলন ধামাচাপা দিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। সরকার পতনের পর এর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না মেলায় 28 দিনের ব্যবধানে বুধবার জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়। এ বিষয়ে আইন উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যেভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, বর্তমান সরকার তার দায় নেবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে দাবি উঠলেও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় বলেও মনে করেন তিনি। কিছু মহল থেকে বহু বছর যাবৎ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। 15 বছর ক্ষমতা আছে, কখনোই করে নাই। জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেপ্তার না করে। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল। আমিনুল কিন্তু জেলে ভরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। এদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, যখন অধিকার নিশ্চিতের জন্য কাজ করছিল তখনই দলটিকে নিষেধাজ্ঞা দেয়া হয়। হয়তোবা কেউ কেউ চেয়েছিলেন যে এরকম কিছু একটা করলে জামায়াতে ইসলামী তার সমস্ত শক্তি নিয়ে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, তখন অন্য কিছু হবে এটাকে কেন্দ্র করে, এবং যে মূল স্রোত ধারা তৈরি হয়েছিল এটা তখন ওইদিকে চলে যাবে। কোনো রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 1-11 মতো যেন বিরাজনীতিকরণ না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় জামাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সাধুবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থটা আমরা আমাদের
ত্রাণ তহবিলে দিয়ে দেব। এ সময় তিনি দাবি করেন ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, বিশেষ করে বিরাজনীতিকরণের জন্য ১/১১-এর মতো আবারও চক্রান্ত চলছে। আপনারা লক্ষ্য করে দেখবেন বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। আবার সে আগের মতো ১/১১-র মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। জামায়াতে ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক তা চায় না বিএনপি। দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্পূর্ণ ব্যয় ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আমরা কি চাই, ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের মতো অগণতান্ত্রিক এবং গুম নির্যাতনের সরকার এর আগে কেউ দেখেনি। আইনের শাসন চলবে, কিন্তু যে আইনের শাসনের নামে 16 বছর যারা আমার সম্পদ লুট করে কানাডায় বেগম পাড়া করেছে, তারা এখনো সচল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দাবি আদায়ের নামে বিভিন্ন সংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তার। সেদিন আপনার বাবা সংসদে দাঁড়িয়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চলমান অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলায় কানাডাকে বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পাশে থেকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও মালয়েশিয়াকেও। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কানাডা ও মালয়েশিয়ার হাই কমিশনার, ফ্রান্সের রাষ্ট্রদূত, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এ সময়ে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা। বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বুধবার বৈঠকে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাই কমিশনার লিলি নিকোলস সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। চলমান অর্থনৈতিক বিপর্যয় পুনর্গঠনে সহায়তার জন্য কানাডাকে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। ভঙ্গুর প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার এবং সরকারের শৃঙ্খলা ও স্বচ্ছতার পরিকল্পনার কথাও জানান তিনি। কানাডার হাই কমিশনার জানান, অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহায়তা করতে প্রস্তুত তার দেশ। বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাসনাহ হাশিম। বৈঠকে আসিয়ানের সদস্য হওয়ার আগ্রহ জানায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু হতে পারে। সদস্য পদের প্রস্তাব মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানান হাই কমিশনার। পরে ডক্টর ইউনূসের সঙ্গে অতিথি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। ফরাসি রাষ্ট্রদূত জানান, ফ্রান্স এরই মধ্যে বাংলাদেশের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কাজ করছে। দুর্নীতি দমন, মানব পাচার, ফরেনসিক সাইবার ক্রাইম, বন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক দুর্নীতি মোকাবিলায় দক্ষতা বাড়াতে সহায়তা দিতে আগ্রহী প্যারিস। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় ফ্রান্স সমর্থন দিতে প্রস্তুত বলেও জানানো হয়। ডক্টর ইউনূসকে ফ্রান্স সফরের আহ্বানও জানান রাষ্ট্রদূত। ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে ছাত্র আন্দোলন একটি বড় সুযোগ করে দিয়েছে। সুযোগ কাজে লাগাতে না পারলে বড় ব্যর্থতা হবে। জনগণ যতদিন চায় সরকার ততদিন থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। সবশেষ ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিল্লের। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পুনর্গঠনের সদিচ্ছার কথা জানান প্রধান উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দাম কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জ্বালানি বিভাগ আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সূত্রে জানা গেছে, কেরোসিনের চেয়ে কমতে পারে পেট্রোল আর অকটেনের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত 8 থেকে 10 টাকা কমতে পারে পেট্রোল অকটেনের দাম।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণের শর্ত মেনে গেল মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হয় দেশে। কথা ছিল বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও কৌশলগত এই পণ্যটির দাম নির্ধারণ হবে। মার্চে শুরু হওয়া নতুন এই প্রাইসিং ফর্মুলায় আবারও সংস্কারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং জ্বালানি বিভাগের সূত্রগুলো বলছে, তেল বিক্রি থেকে বিপিসির মুনাফা কমাতে এবং মূল্যস্ফীতির লাগাম টানতে সেপ্টেম্বরেই সব ধরনের জ্বালানি তেলের দাম কমতে পারে। বিগত সরকার 2024-25 অর্থবছরে বিশ্ববাজার থেকে কেনা তেলের গড় মূল্য প্রাক্কলন করেছিল ব্যারেল প্রতি $122, যা এখন গড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $90 থেকে $93 মধ্যে। সেই হিসেবে দেশের বাজারেও এবার উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে জ্বালানি তেলের দাম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুলাইয়ের নির্ধারিত দামেই দেশে বিক্রি হচ্ছে তেল। সেই হিসেব এবার নতুন সমীকরণে। মূল্য নির্ধারণ নিয়ে কাজ করা দায়িত্বশীল কর্মকর্তাদের দাবি, সেপ্টেম্বর থেকে পেট্রোল অকটেনের লিটার প্রতি দাম কমতে পারে অন্তত 8 থেকে 10 টাকা। এছাড়া দাম বিশ্ববাজারে কিছুটা বেশি থাকায় ডিজেল কেরোসিনের মূল্য লিটার প্রতি কমতে পারে 1 টাকা 50 পয়সা থেকে 1 টাকা 75 পয়সার আশপাশে। তবে ঠিক কবে জ্বালানি তেলের দাম কমানোর নির্বাহী আদেশ জারি করবে সরকার, তা এখনও নিশ্চিত করেনি কেউ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে তেল গ্যাসের দামে গ্রাহককে স্বস্তি দেয় অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ্য বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান। বিকেলে পেট্রোবাংলায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। তেলের মূল্য কিভাবে নির্ধারণ করে পৃথিবীর প্রায় সব দেশেই যেখানে রেগুলেটরি কমিশন আছে সেখানে ওই যে তেলের দামটা কিন্তু ওরা করে না। উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রাহককে ইয়ে করা এবং ওই যে গ্রাহক যাতে অতি মূল্য না দিতে হয় সেটা দেখা। বিআরসির প্রসেসে এটা কি দ্রুত ইয়ে করা যায় নাকি এই যে যেটা বললাম যে এখন যে বর্তমান যে ইয়ে আছে সেটা ইয়ে করে। এস আলমের মতো ব্যাংক লুটের এত বড় নজির পৃথিবীতে নেই, যারা দখলদারিত্বের মাধ্যমে 5 লাখ কোটি টাকা লুট করেছে। তাই ব্যাংক খেকো এই গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, এই সম্পদ দেশের কাজে ব্যবহার করা হবে। একই সঙ্গে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সংসার চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু টাকা তুলুন। দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করা হচ্ছে বলেও এ সময় জানিয়েছেন গভর্নর। ব্যাংক খেকো এক দানবের নাম এস আলম। হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দেশের সবচেয়ে সুনাম অর্জনকারী ইসলামী ব্যাংক সহ দখল করেছিল 5টি ব্যাংক, লুট করেছে লাখ লাখ কোটি টাকা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলমের কবল থেকে একে একে মুক্ত করা হয় ব্যাংকগুলো। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে ভেঙে দেওয়া হচ্ছে পুরনো পরিষদগুলো, যেগুলো অ্যাকশন নিতে হয়। চলমান সংস্কার কাজের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান এস মনসুর নিয়মিতই প্রেস ব্রিফিং করে জানাচ্ছেন তার কর্মযজ্ঞের সবশেষ। বুধবার বাংলাদেশ ব্যাংকে গভর্নর সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ব্যাংক খাতে যে সুশাসনের অভাব তা ফিরিয়ে আনতে কাজ চলছে। ব্যাংক কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সংস্কার করা হবে বলে জানান গভর্নর। আগের যে চ্যুতি বিচ্যুতিগুলো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের থেকে সেটা যেন আর না হয়, নির্মোহভাবে কাজ করে আমরা ব্যাংকগুলোকে একটা জায়গায় যেটা নিয়ে যেতে পারি। এস আলমের সম্পদ না কেনার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, এই অর্থ উদ্ধার করে ব্যবহার করা হবে দেশের স্বার্থে। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। দুর্বল ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, সবাই যদি একসঙ্গে টাকা তুলতে যায় তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না। তাই ভয়ের কিছু নেই, সবাইকে যার যার টাকা বুঝিয়ে দেওয়া হবে। একসাথে তুলতে যাবেন না, সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। কাজেই একটু ধৈর্য ধরেন, যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন। গভর্নর আরও জানান, রিজার্ভ আর কমবে না, বরং বাড়ার সম্ভাবনা আছে। মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এক্সচেঞ্জ রেট ঠিক রেখে আমদানি রফতানি স্বাভাবিক রাখা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। আমদানি সোর্সে যেটা ইনফ্লেশনটা হয় সেটা হবে না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সাব জানিয়েছেন, বাজার সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের সার্বিক দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন, বন্দরের জট ও এলসি জটিলতা শীঘ্রই কেটে যাবে এবং সার, কীটনাশক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো সংকট নেই। আমাদের কোনো এজেন্ডাই নাই, রাজনৈতিকও না, প্রশাসনিকও না। আমরা আসছে একটা স্বল্প সময়ের জন্য, কারো প্রতি আমাদের কোনো বিরাগও নাই, অনুরাগও নাই, যেটা আমরা শপথ গ্রহণ করি। আমাদের কোনো এজেন্ডা নাই, এই ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। মেকানিজম আছে, এটাতে আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে, হয়তো কিছুটা সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। এবার পাচার হওয়া আত্মসাৎ করা অর্থ ফেরাতে কাজ শুরু করলো অন্তর্বর্তী সরকার। এই অর্থের পরিমাণ লক্ষ কোটি টাকা বলে ধারণা করা হলেও প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। এতে সহায়তা করছে বিএফআইইউ, সিআইডি ও দুদক। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছে ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের কাজ। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের পর্ষদ। আর এ সবই করা হচ্ছে পাচার হওয়া ও আত্মসাৎ করা অর্থ ফেরানোর অংশ হিসেবে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। এতে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, সিআইডি ও দুর্নীতি দমন কমিশন, দুদক। অর্থ আত্মসাৎকারীদের দেশি বিদেশি সম্পদ অধিগ্রহণ এবং বিদেশ হতে ফেরত এনে শক্তিশালী করা হবে ব্যাংকগুলো। প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, পাচার ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকা বলে ধারণা করা হলেও প্রকৃত পরিমাণ কত তা নিরূপণে কাজ করছে সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই একটি ব্যাংক কমিশন গঠন করতে চায় সরকার। বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকের প্রকৃত চিত্র প্রকাশ করা হবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য 6 মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আর্থিক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বছরে গড়ে 64,000 কোটি টাকা করে গত 16 বছরে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকা। দেশে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দেশ থেকে বিদেশে হাজার কোটি টাকা যাওয়ার তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লুকাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার দেশের মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মার্জিয়া মুমু রিপোর্ট। গত 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। গড়ে বছরে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা। অথচ অর্থ পাচারের ঘটনায় করা মামলাগুলোর 95% নিষ্পত্তি হয়নি। আর পাচারকারী পালিয়ে যাওয়ার পর টনক নড়ছে দুদকের। এমন অবস্থায় প্রশ্ন জেগেছে, তবে কি শস্যের ভেতরেই ভূত? গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী আমদানি রফতানির সঙ্গে পাল্লা দিয়েই বাংলাদেশ থেকে বিদেশে বেড়েছে অর্থ পাচার। 2009 থেকে 15 সাল নাগাদ পাচারকারীরা দেশ থেকে 5,392 কোটি টাকা ও 2016 সাল থেকে 20 সাল নাগাদ 3,20,000 কোটি টাকা বিদেশে পাচার করে। এইসব টাকা পাঠানো হয় যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া সহ 10টি দেশে। দুর্নীতি দমন কমিশন বলছে, এসব টাকা পাচার হয়েছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। গড়ে প্রতি 3টি ব্যাংকের 2টিতেই সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সরকারি ব্যাংকও আছে, বেসরকারি ব্যাংকও আছে। বাংলাদেশের যতগুলো এক্সিস্টিং ব্যাংক আছে তার 2/3 ব্যাংকই সন্দেহজনক লেনদেনের এলিগেশন আছে। দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য অর্থ পাচারই এনাফ, আর কিছু লাগে না। সেখানে যদি অর্থ পাচার রোধ করা না যায়, ঠেকানো না যায়, সরকারের কাঠামোগুলো যদি অর্থ পাচার রোধ করতে না পারে, তাহলে এই কাঠামো থেকে লাভ কি? অর্থ পাচারের এই মহোৎসবকে অশনি সংকেত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারকারীরা দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে ফেলছে। অনেক বড় বড় ব্যক্তি বা গোষ্ঠী আছে যারা এই কাজগুলো করে থাকে এবং তার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অর্থ পাচারের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়ে 2022 সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাচারকারীদের গুলি করে শাস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ সাবেক 4 সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক মন্ত্রী ছাড়া বাকিরা হলেন চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান হক, জোয়ারদার, দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার ইকবালুর রহিম ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে ভবন নির্মাণ, রাজুক, পূর্বাচল সহ বিভিন্ন জায়গায় জমি ক্রয় সহ আরও একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘ 9 বছর পর নিজ এলাকা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজারে পৌঁছান তিনি। স্থানীয় নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় তাকে দেখতে বিমানবন্দর টার্মিনাল, সড়ক, মহাসড়কে ভিড় করেন হাজারো মানুষ। এই সফরে সংগঠনটির এই কেন্দ্রীয় নেতা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি। গত 11 আগস্ট ভারত থেকে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বর্তমান কমিটি বাতিলের দাবিতে সংগঠনটির ব্যানার ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে এই উদ্যোগ দাবি করে তারা বলেছেন, সায়েম সুবহান আনভিরের হাতে জিম্মি হয়ে পড়েছেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা। হট্টগোল, সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলন এবং সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালের ডাকা সংবাদ সম্মেলনে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দাবি করেন স্বর্ণের ব্যবসা না করেও জোর করে বাজুস সভাপতি হয়েছেন সায়েম সোবহান আনভির। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট থেকে পান্থপথে বসুন্ধরা শপিং মলে সংগঠনটির কার্যালয় স্থানান্তর নিয়েও কারচুপির অভিযোগ তোলেন তারা। আমাকে 3 থেকে 3.5 বছর আগে উনি চা চকলেট দাওয়াত দিয়ে উনি বাসায় নিয়ে যান, বলে যে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে আমাকে সার্টিফিকেট দিতে হবে। আমি তাকে মেম্বারশিপ দিতে বাধ্য হইলাম। একটা নির্বাচন কমিশন গঠন করে চিঠি পাঠাইলেন। কি করতে হবে? আমার এখানে সিগনেচার করতে হবে, অ্যাপ্রুভাল দিতে হবে। 26 লক্ষ টাকা ভাড়া দিয়ে আপনার এই বসুন্ধরাতে তিনি কি করলেন? জুয়েলারি সমিতির লাক্সারি অফিস করলেন। এ সময় প্রশ্ন ওঠে, বাজুসের সাবেক নেতা হয়েও কেন বর্তমান কমিটির অনুমতি ছাড়াই সংগঠনটির ব্যানারে এই সংবাদ সম্মেলন? সদস্যদের ঘাড়ে দায় চাপিয়ে তারা বলেন, সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে করেছেন এই আয়োজন। আমরা সাধারণ মানুষের অনুরোধে আপনাদের সাথে কথা বলতে এসেছি। উদ্দেশ্য উনি যেন পদত্যাগ করে। এই মার্কেটে যেদিন আসি জন্মাষ্টমীর দিন, সেদিন এই মার্কেটে 140 জন দোকানদার আছে, প্রত্যেকে অনুরোধ করেছে যে আমরা এই অফিসটা সেদিন ওনারা খুলে দিয়েছে। বর্তমান কমিটি বাতিল করে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাজুসের কমিটি গঠনের দাবি জানান সাবেক এই নেতারা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। লাগেজে তল্লাশি চালিয়ে কফি মেশিন থেকে স্বর্ণ উদ্ধার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা ফেরত যাত্রীর কাছ থেকে 105টি স্বর্ণের বার সহ প্রায় 16 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য 16,78,00,000 টাকা। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে। একটা দুইটা নয়, 105টি স্বর্ণের বার জব্দ করা হয়। পাশাপাশি আরো উদ্ধার করা হয় 4টি স্বর্ণের পেস্টেড চাকা। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 252 এর একজন যাত্রীর 2টি লাগেজে তল্লাশি চালানো হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা NSI ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় ওই যাত্রীর কাছ থেকে 2টি কফি মেশিন খুলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন 15 কেজি 954 গ্রাম, যার বাজার মূল্য 16,78,00,000 টাকা। বন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন, তারা স্ক্রিন করে
সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন। শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবে। আটককৃত হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মার্কিন নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিতর্কের নিয়মকানুন নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছে ডেমোক্র্যাট আর রিপাবলিকান শিবিরে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা। শর্ত পূরণ না হলে বিতর্কে অংশ না নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলার নতুন অভিযোগ দায়ের করেছেন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে মার্কিন রাজনীতি। প্রতিদিনই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে ঘায়েল করে বক্তব্য দিচ্ছেন। এর মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিক বিতর্ক দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী 10 সেপ্টেম্বর এবিসি টেলিভিশনের আয়োজনে এই বিতর্ক হওয়ার কথা। তার আগে শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, জো বাইডেনের সঙ্গে হওয়া তার আগের সিএনএনের বিতর্কটির মতোই হতে হবে পরবর্তী বিতর্ক। ট্রাম্প চাইছেন বিতর্ক চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে, কিন্তু এটা চান না কামালা হ্যারিস। এ নিয়ে বিতর্কের আগেই তর্কে লিপ্ত দুই শিবির। বিতর্কে অংশ না নেয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবিসি নেটওয়ার্কের বিরুদ্ধেও। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার নতুন অভিযোগ দায়ের করেছেন মামলার বিশেষ কৌশলী জ্যাক স্মিথ। এই অভিযোগকে বাইডেন কামালা সরকারের নতুন ষড়যন্ত্র উল্লেখ করে ট্রাম্প বলেন, কোনো কিছুতেই তাকে আটকানো যাবে না। এদিকে নির্বাচনী তর্কে পিছিয়ে নেই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালার রানিং মেট টিম ওয়ালস ও ট্রাম্পের সহযোগী জেডি ভ্যান্স। স্বাস্থ্য ব্যবস্থা ও নারীদের গর্ভধারণ ইস্যুতে কামালা ও টিম ওয়ালস মিথ্যাচার করছেন বলে অভিযোগ ট্রাম্পের রানিং মেট ভ্যান্সের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি। ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। মৃত্যু বেড়ে 31। টিএসসিতে ট্রাকে ট্রাকে আসছে ত্রাণ। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট। কোনো দলের ওপর ক্ষোভ নেই বললেন আমির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন নয়, মত আইন উপদেষ্টা। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়।